জি 25 নিবেদিত রাজকাহন দেখছেন এইচএম শফিকুজ্জামান। যেই দুঃখের কথা আসলে আমাদেরকে শুনতে হচ্ছে গ্যাস সংকট নিয়ে সাধারণ ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত, সেই একইভাবে প্রতিমন্ত্রীও আজকে দুঃখ প্রকাশ করেছেন এবং আগামী সপ্তাহে পরিস্থিতি উন্নতির এক ধরনের আশাও তিনি জানিয়েছেন। এটা আসলে শুধু আশা হয়ে থাকবে নাকি আমরা সত্যিকার অর্থেই দৃশ্যমান হতে দেখবো, এটি বাস্তবায়ন হতে দেখবো? আপনি কি বিশ্বাস করেন এটা মানে যে আশাটা শুনিয়েছে সেটা হবে? আমি তো সেরকম কোনো নজির দেখছি না। প্রথম যে জিনিসটা হলো যে এর আগে যখন আপনার বিদ্যুতের দাম বাড়ানো হলো তখন আমাদেরকে বলা হয়েছিল বা এরকম স্টেটমেন্টও দেওয়া হয়েছিল, কারণ এই স্টেটমেন্ট দেওয়ারও দরকার ছিল না যে আপনার ওই মাসে আপনার বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু মাঝখানে যখন বাড়ানো হলো তখন কিন্তু আমরা আশাহত হই। তো এখানে আশা দেখানোর কিছু নেই, আসলে আমরা দেখতে চাই কাজ। সেই কাজের বিষয়টা কি, মাঝখানে 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের যে ডিসিশনের কথা বলা হলো যে আপনার সেখানে একটা যারা করতে চেয়েছিল তাদেরকে পলিটিক্যাল গ্রাউন্ডে তাদেরকে দেয়নি, এবং যেটা পারভেজ যে আশা প্রকাশ করছেন যে এখনও যদি শুরু করে এটা 2.5 বছর, তাহলে 2.5 বছর গেল, আরও 2.5 বছর, 5 বছরে এই বিষয়টা যে কত সংকটে যাবে সেটা আসলে আমরা এখন অনুধাবন করতে পারছি। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে আপনি প্রত্যাশা দেখালেন, সেই প্রত্যাশা দেখায় তো আপনাকে সেই জায়গাটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। বিশেষজ্ঞরা যখন বলছেন যে সমস্যাটা খুবই গভীরে, সেই সমস্যাটা এক সপ্তাহের মধ্যে কি সমাধান হবে? আমি এক সপ্তাহের মধ্যে তো এই এফএসআরইউ সমস্যাটা যে এটা রিপেয়ার, এটা তো রিপেয়ার, কিন্তু আপনার যে সংকটের তো সমাধান হচ্ছে না, কারণ আপনার তো ডেফিসিট 40% আছে। সবচেয়ে বড় বিষয় যেটা, আপনি একদিকে মূল্যস্ফীতি, আমি ভোক্তাদের পক্ষ থেকে যেটা বলছি, মূল্যস্ফীতি একদিকে, আরেকদিকে এমপ্লয়মেন্ট হচ্ছে না, বরঞ্চ আপনার ইন্ডাস্ট্রিগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনার কোন দিকে যাচ্ছে? সব কিছুই তো নেগেটিভ। এই কারণে আসলে সরকারের, আমি বারে বারে বলছি যে প্রায়োরিটি উচিত ছিল যে জ্বালানি সেক্টরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, এবং সেখানে আমরা দেখছি তো প্রায়োরিটি যাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী এটা কিন্তু শিফট হয়ে গেছে। তো সেই জায়গায় যে জিনিসটা হলো যে ওইটা কিন্তু এখন যেখানে প্রায়োরিটি, ওটি আমি 1 বছর পরে করলেও কিন্তু সমস্যা ছিল। সরকারের প্রায়োরিটি এখন নির্ধারণ করতে হবে। জি, অধ্যাপক ডক্টর ইজাজ এটা অলরেডি দেরি হয়ে গেছে, তারপরেও এখনো সময় আছে কিনা সেটাও আপনার কাছে জানতে চাই। এবং শুধু আসলে এই টার্মিনালটা চালু হলেই কি সংকট দূর হবে যেভাবে সরকার বলার চেষ্টা করছে? এই সমস্যার আমাদের স্থায়ী কোনো সমাধান আদৌ কি আছে? না, টার্মিনালটা রিপেয়ার্ড হলে যেটা হবে, আপনি জাস্ট এই এখন যে ক্রাইসিসটা পাচ্ছেন এটার আগে যে অবস্থায় ছিল ওখানে ফিরে যাবেন। হ্যাঁ, তো যে কিন্তু কন্টিনিউ যেটা কষ্ট যেটা হচ্ছিল ওটা তো হবেই, ওটা তো হবে, ইয়েতে ইন্ডাস্ট্রিতে হচ্ছে। লং টার্ম সলিউশন ইজ লং টার্ম, ঠিক না? আপনি যদি বলেন এটা তার ইমিডিয়েটলি হবে না, ওদের করার কিছু নেই, কারণ আমরা তো ওই উই হ্যাভ মিস দ্য বোট, আমরা এই পার হয়ে গেছি। তো এখন কথা হচ্ছে যে তারা চেষ্টা করছে যে একটা অংশ রিনিউয়েবল এনার্জিস দিয়ে মিট করা। সো রিনিউয়েবল যে পাকিস্তানে যেটা হয়েছে, পাকিস্তানে নাকি কত বলে $6 বিলিয়ন এলএনজির ইম্পোর্ট কমে গেছে, বিকজ ওই সোলারটা ওখানে এসছে। এখন কথা হচ্ছে আপনি যদি ফোকাস না করেন যে আমার মূল সমস্যাটা কোথায়, হ্যাঁ, বাসায় গৃহস্থলিতে বিদ্যুৎ পাচ্ছে না, সিএনজি বন্ধ, আপনি যদি ওইভাবে করে প্রবলেমটা দেখেন, ইউ উইল নেভার বি এবল টু সলভ দ্য প্রবলেম, কারণ সবখানেই সমস্যা। বাট আপনি যদি দেখেন যে আমাকে ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে, কোন কোন ইন্ডাস্ট্রি বাঁচাবে, আপনি ডিসিশন নেন, নিয়ে করেন, বাট ওদের সাথে বসেন। আপনি সরকারকে তো আমরা বসতে দেখি, সমস্যাটাকে সমাধান হতে দেখি, বসে, কিন্তু ওইটার পরে যে কাজগুলো করার সেগুলো আর করে না। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি, কারণ আমরা তো একটা সেমিনার করেছিলাম, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় গ্যাসটা দিতে হবে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, সবখানেই হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ওই সমস্যার মধ্যে যতটুকু করা যায় ওইটা, আর দীর্ঘমেয়াদে সেই সক্ষমতা কি বাংলাদেশের এই মুহূর্তে আছে সমস্যার সমাধান? না, এই মুহূর্তে নেই, বাট আমরা কথা হচ্ছে যে আমাদের এক্সপ্লোরেশন চলছে, গ্যাস এক্সপ্লোরেশন, এখানে সাকসেসের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। শোনেন, আপনি যদি গ্যাসের সাকসেস না পান তাহলে কিন্তু একদম অন্যভাবে চিন্তা করতে হবে দেশে, একদম মানে ব্যান্ডেড সলিউশন হবে না আর, হ্যাঁ, একদম সার্জারি করতে হবে। ওকে, এখনও যেটা আমাদের একটা আশা আছে যে আমরা রিনিউয়েবল আর যে গ্যাস এক্সপ্লোরেশন যেটা চলছে আর অফশোর, এগুলো বাঙালিদের আসলে এটা একটা খুব ভালো জায়গা। মানে আমরা আসলে সব সময় সব সংকটে আশায় বুক বাঁধতে আসলে প্রস্তুত থাকি, কিন্তু আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মানে ব্যবসায়ীদের কি এখন আবার নতুন করে আশায় বুক বাঁধার মতন অবস্থা আপনারা আছেন? মানে সংকট সমাধানের কাজটা কি দেখতে পাচ্ছেন কোনো? আসলে কি বলা উচিত তাও বুঝি না মাঝে মাঝে, কারণ এই এনার্জি নিয়ে এত কথা, এত জিনিস, এত সেমিনার, এবং প্রতিটা সরকারকে বোঝানো, এবং যাকেই বোঝানো হয় সেই তখন বুঝে, কিন্তু যাবার আসার পরে আবার দেখা যাচ্ছে কিছুই হয় না। মানে যে জায়গায় সে জায়গায় কিন্তু আছে। এখন যে জিনিসটা হলো যে আমরা, এটা ট্রু যে আমাদের ক্রাইসিস আছে। এখন আমি যেটা তখন বলার চেষ্টা করলাম যে আমাদের
শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের পলিসি কিন্তু করতে হবে। এবং শর্ট টার্মের পলিসি কি হতে পারে ইমিডিয়েটলি, সেটা হলো আমার কাছে 2টা FSRU আছে, আমার কাছে যেই পরিমাণ গ্যাস ডোমেস্টিকে অ্যাভেলেবল, এই 2টাকে নিয়ে কিছু কাজ করতে হবে। এবং এই কাজটা কি কাজ, যাতে আমার ইন্ডাস্ট্রিগুলি চলে সেদিকেও তাকাইতে হবে। আবার অন দ্য আদার হ্যান্ড এই গ্যাস দিয়ে আমি আর কোথায় কোথায় ব্যবহার অত্যন্ত জরুরি, যেমন আমার গভর্নমেন্ট ইলেকট্রিসিটির জন্য আমার দরকার আছে, সেখানে আমি ইউজ করলাম। এখন ইলেকট্রিসিটিতে আমি 70% কিন্তু গ্যাস দিয়ে চালাচ্ছি, সেটা না করে এখন সেটার থেকে কমায়া সেটা গ্যাস যাতে ইন্ডাস্ট্রি যায় সেদিকে তাকানো উচিত। আর ইলেকট্রিসিটির জন্য সরকারের উচিত সে ডিজেল বা ফুয়েল, ফার্নেস অয়েল, এইগুলি বেস যে জেনারেটরগুলি আছে সেগুলি ব্যবহার করা, বিকল্প যত এটা ধরনের একটা পদ্ধতি বিকল্প। আছে। এটা হলো টেম্পোরারি, মানে শর্ট টার্মের যেই পলিসি। এবং আমরা নিউক্লিয়ারের এটা ইমিডিয়েটলি পাচ্ছি বোধহয়, অগাস্টে বোধহয় 300-350 মেগাওয়াট আসবে, জানুয়ারিতে হয়তো অ্যানাদার 600 পোলের দিকে। সো সেটা তখন আমরা ইউজ করতে পারবো আবার পাওয়ার সেক্টরে, ইলেকট্রিসিটিতে, যেখানে আপনাদের বাসা বাড়িতে সমস্যা কম হবে। নেক্সট যেটা আবার ইন্ডাস্ট্রিতে কিন্তু গ্যাস আপনাকে দিতে হবে। মিড টার্মে আমরা কী চিন্তা করতে পারি, আমরা FSRUটাকে ইমিডিয়েটলি উইদাউট ওয়েস্টেজ টাইম, আমাদের ইগো টিগো সব বাদ দিয়া, যেখানে আমরা ইমিডিয়েটলি আনতে পারি, যাকে দেওয়া হোক সেটা আমাদের ব্যবস্থা করা উচিত। সেটা যে সামিট দেওয়া হয় সামিট, সেটা যদি কোনো সরকারের সাথে যদি নেগোশিয়েট করে কোনোখানে অ্যাভেলেবেল আছে সেখানে যদি আমরা নেগোশিয়েট করে আনতে পারি, আমাদের উই হ্যাভ টু ডু ইট। এবং অ্যাট এ সেম টাইম আমি তো মনে করি যে আমাদের যে কয়লা, কারণ আমাদের গ্যাস ইজ এ ওয়ান অফ দ্য রিসোর্স, গ্যাসের যে এক্সট্রাকশন সেটা তো চলবেই, এটা চলতে থাকুক। এবং এটা কিন্তু চাইলেও কিন্তু আমি ইমিডিয়েটলি অনেক কিছুই পাবো না, এটা টেক্স 4 to 5 years এটার থেকে বেনিফিট নিতে। বাট কয়লাটাও আমি সাথে সাথে কিন্তু আমাদের যে নিজস্ব যে কয়লা আছে সেই কয়লাগুলি কিভাবে আমরা ব্যবহার করব ভবিষ্যতে সেটা তাকানো উচিত। বিকজ এনার্জি ছাড়া একটা দেশের ইকোনমি, স্পেশালি আমাদের মতন দেশের ইকোনমি সার্ভাইভ আনোয়ার করবে আলম না। চৌধুরী পারভেজ, মানে এবার কি আসলে সত্যিকার অর্থে আমরা শুধুই আশায় বুক বাঁধবো, নাকি আমরা বাস্তবায়ন হতে দেখব? দেখেন, বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের, আমাদের না। আমাদের দায়িত্ব হলো সরকারকে বুঝিয়ে দেওয়া যে কীভাবে সরকার তার যেসব পলিসিগুলি আছে সেটাকে সাকসেসফুল করে, এমপ্লয়মেন্ট কীভাবে ক্রিয়েট করা হয় এবং ইকোনমিতে কীভাবে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন আসে, সেটা কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু বলতে পারে। কিন্তু সরকার যদি মনে করে যে আমাদের থেকে সরকার বেশি বুঝে এবং তারা যদি মনে করে যে এটা হবে না, তাদের তো অনেক রকম এজেন্ডা আছে, তাকে তার এজেন্ডা ধরে কিন্তু আসতে হবে এবং তার এজেন্ডা হওয়া উচিত। এখন পর্যন্ত আমরা ফিল করতেছি না তাদের এজেন্ডার মধ্যে আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে কিনা ডাউট। আপনি কি জানেন যে ঢাকা শহরের বাইরে অলমোস্ট আধা বেলা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না, এবং মাইক্রো কটেজ ইন্ডাস্ট্রি সব বসে যাচ্ছে। আছে যে মানে সরকারের সদিচ্ছাই হয়তো পারবে এই সংকট এবং এই অব্যবস্থাপনা থেকে আমাদেরকে মুক্ত করতে। আনোয়ার আলম চৌধুরী পারভেজ অথবা ডক্টর ইজাজ হোসেন, HM শফিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি 25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। ডিবিসির সঙ্গেই থাকুন।